বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এভার কেয়ারে সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা। নতুন বইয়ের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রাথমিকের বই ছাপানো শেষ হলেও শুরু হয়নি মাধ্যমিকের। সময় মতো না পেলে শিখন ঘাটতির শঙ্কা, জানুয়ারিতেই দেয়ার আশা। শুষ্ক মৌসুমে নদী ভাঙন। পিরোজপুর ও ঝালকাঠিতে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি। নিঃস্ব বহু পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস। এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশলকে স্বাগত রাশিয়ার। কৌশলগত বেশিরভাগ দৃষ্টিভঙ্গি সামঞ্জস্যপূর্ণ বলছে মস্কো। নথির সমালোচনায় ইইউ। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। টানা 15 দিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট স্বাভাবিক। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে তার লন্ডন যাত্রা। সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দীর্ঘ 15 দিন ধরে এখানেই চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ না থাকলেও অনেকেই প্রতিদিন ভিড় করেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও সরব। লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা না আসায় আপাতত দেশেই চলবে বেগম জিয়ার চিকিৎসা। দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। সরাসরি তদারকি করছেন লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। রবিবারও এভার কেয়ারে আসেন তার এক পত্নী। দীর্ঘদিন থেকে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্র সহ নানা সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল। একসঙ্গে গণভোট করতে ভোট গ্রহণের সময় বাড়ছে 1 ঘন্টা। আগের রাতেই ভোট কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে নির্বাচনে। বেসরকারি ব্যাংক কর্মকর্তারা পাবে না দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের 10ম সভা। অংশ নেন সিএসি সহ সব কমিশনার। ভোটের নানা সিদ্ধান্তে পৌঁছাতে এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশনের সময় লাগে 5 ঘন্টা। সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, চলতি সপ্তাহেই তফসিল হবে। এর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। কমিশনার জানান, ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী আগের রাতেই চলে যাবে। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট কক্ষে বুথ সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। ভোটে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার জানান, নিবন্ধিত সব দল অংশ নিতে পারবে ভোটে। এগুলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন তার স্বীয় বিবেচনায় যে আগের যে কমিটমেন্ট আছে এবং সরকারের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের অবস্থান হচ্ছে আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। বেসরকারি প্রতিষ্ঠানের কাউকে আপাতত নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেবে না ইসি। সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে। পরদিনই বিদেশে পাঠানো হবে ব্যালট। প্রতিবারের মতো ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সিইসি নেতৃত্বে নির্বাচন কমিশনের সব সদস্য। বৈঠকে সিইসি নাসিরউদ্দিন জানান, নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এ সময় কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে সরকার। বছর শেষ হতে বাকি আর মাত্র 24 দিন। ইতোমধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষে
মাঠ পর্যায়ে পৌঁছেছে, তবে এখনও মাধ্যমিকের বই ছাপাই শুরু করেনি অধিকাংশ প্রেস। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, টেন্ডার প্রক্রিয়ায় দেরি করায় সময় মতো কাজ শুরু করতে পারেনি অনেকে। আর সময় মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারলে শিখন ঘাটতির শঙ্কা বিশ্লেষকদের। তবে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যাপারে আশাবাদী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। হাতে আছে 1 মাসেরও কম সময়, তাই দিনরাত এক করে ছাপার কাজ শেষ করতে ব্যস্ততা চলছে বিভিন্ন প্রেসে। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই ছাপা থেকে বাধাই, কাটিং ও প্যাকেজিংয়ে যুক্তদের ফুসরত নেই কারো। নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় 30 কোটি বই ছাপার কাজ চলছে। এর মধ্যে প্রাথমিকের 9 কোটি এবং মাধ্যমিক ও ইবতেদায়ীর 21 কোটি বই। প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হয়েছে, এসব বই প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন প্রেসে এখন ছাপা হচ্ছে নবম শ্রেণীর বই। তবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12 কোটি 60 লাখেরও বেশি বই ছাপানোর জন্য সবেমাত্র প্রেসের সঙ্গে চুক্তি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। হাতে গোনা মাত্র 2-1টি প্রেস শুরু করেছে ছাপানোর কাজ। চুক্তি অনুযায়ী এই বই ছাপাতে প্রেস মালিকরা সময় পাবেন 50 দিন। মুদ্রণ শিল্প সমিতি বলছে, এনসিটিবি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রথমবারের টেন্ডার বাতিল করায় ছাপানোর কাজ শুরু করতে দেরি হচ্ছে। তাই জানুয়ারিতে কোনোভাবেই সব বই পাবে না শিক্ষার্থীরা। 70% বই জানুয়ারি মাস পর্যন্ত দেওয়া খুবই কষ্টসাধ্য। নর্মালি এখন যে গতি আছে এই গতিতে 40% বই যেতে পারে। আমরা উদ্যমী হলে বিভিন্ন সংকটগুলোকে মোকাবেলা করতে পারি। এই বিষয়গুলো নজর দিয়ে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা 70% যাইতে পারে, নাহলে 40% যাওয়ার সম্ভাবনা নাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আর মার্চে রোজা ও ঈদ উল ফিতরের লম্বা ছুটি। তাই জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার বিকল্প দেখছেন না এই বিশ্লেষক। অবশ্যই কারো ব্যক্তিগত গাফিলতির কারণে যাতে এই বইগুলা শিক্ষার্থীর হাতে যেতে দেরি না হয়, সেই ব্যাপারে একটা সুস্থ পদক্ষেপ নিবে, এটি আমরা আশা করি। ক্যামেরার সামনে কথা না বললেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুষ্ক মৌসুমেও পিরোজপুর ও ঝালকাঠিতে নদী ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। সবকিছু হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, বারবার জানানোর পরও স্থায়ী সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণে বিভিন্ন প্রকল্প চলমান। বিলীন হয়েছে দেয়ালসহ মসজিদের একাংশ, টিকে থাকা অংশে নামাজ আদায় করছেন মুসল্লি। তীব্র নদী ভাঙনের কবলে পিরোজপুরের স্বরূপকাঠি ও কাউখালী উপজেলার সন্ধ্যা, গাবখান ও কচা নদীর 3 নদীর মোহনায় আমরাজুড়ি ফেরিঘাট সংলগ্ন এলাকা। এরই মধ্যে বিলীন হয়েছে অনেক বসতবাড়ি, ফসলি জমি সহ অনেক স্থাপনা। হুমকিতে 2 শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। প্রায় 100-র অধিক আমাদের দোকানপাট ছিল, সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝালকাঠির সাথে এখন আমাদের যোগাযোগ নাই বলতেই চলে। ফেরিঘাট, শত শত ঘর, দোকানপাট, জাগার পাট এমন ভাবে ভাঙে নামে যেতেছে, বুঝছেন? এটার জন্য আমরা একটা কিছু চাই। এইখানে যে হোটেলটা ছিল, এইয়া বউ মাই বলে যে খামু, এই আর খাইতে পারতেছি না। ব্লকের মাধ্যমে কাজটি করা হয়, তাহলে ফেরিঘাট এবং ঘরবাড়ি, বাকি ঘরবাড়ি, দোকানপাট এবং মসজিদ সব রক্ষা করা সম্ভব। একই অবস্থা ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পাড়ের সদর ও নলছিটি উপজেলার অন্তত 10 গ্রামের। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। সর্বনাশ হয় এই বিষখালী নদীতে। আমাগো এই যে বসতবাড়ি, এই ঘর, এই এতটুকু জায়গা ছিল, ঘর বাড়ি সব ভাঙ্গে এই নদীতে গেছে। বাপদাদার 20-25 কুড়া জমি এই নদীতে গেছে। আমরা রাস্তায় থাই 3 গুণ নাতি লইয়া। যদি ব্লক দিতে সরকারে, তাইলে আমাগো একটু ভালো হইতে। আমরা যদি একটা বেরিবেদ পাইতাম বা ব্লক পাইতাম, তাহলে মনে আশা করা যায় এই জায়গা আমাগো নদী ভাঙনটা কিছু ঠেক পাইতাম। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফিজিবিলিটি স্টাডির প্রতিবেদন পাওয়া যায়, প্রতিবেদনের আলোকে আমরা ডিপিবি আমাদের পানি উন্নয়ন বোর্ডে সাবমিট করব। তা এরপরে আমাদের ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প অনুমোদিত হয়েছে, উক্ত প্রকল্পে 680 কোটি টাকা ব্যয় বাস্তবায়ন করা হবে। ওই প্রকল্প বাস্তবায়িত হইলে প্রায় 12 কিলোমিটার নদী সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে।
সুগন্ধা ও বিষখালী নদীপাড়ের 10টি গ্রামে 25,000 মানুষ বসবাস করেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 81 বছর ধরে পটুয়াখালীর গলাচিপার ইচাদি নেসারিয়া দাখিল মাদ্রাসায় বন্ধ নারী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। এমনকি নারী শিক্ষিকাকেও পাঠদানে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে মেয়েদের ভর্তি না নেওয়া নীতি পরিপন্থী জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেয়াদা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইচাদি নেসারিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানের দরজা প্রতিষ্ঠা লগ্ন থেকেই মেয়ে শিশুদের জন্য বন্ধ। এই বিধিনিষেধ শিক্ষায় তৈরি করেছে বৈষম্যের এক অদৃশ্য দেয়াল। এলাকার কিশোরীদের জন্য এটি এক কঠিন বাস্তবতা। কাছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ না থাকায় বর্ষাকালে 3-4 কিলোমিটার কাদামাটি পেরিয়ে স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে তাদের জন্য। এতে অষ্টম শ্রেণীর পরেই থেমে যায় অনেকের শিক্ষা জীবন। কেউ কেউ অকালেই জড়িয়ে পড়ে বাল্যবিবাহের মতো ঝুঁকিতে। আমাদের মাদ্রাসায় কোনো মেয়ে শিক্ষার্থীরা পড়ে না, পরে যে হাওলা মাদ্রাসায় মেয়েরা অন্য দূরে যাইয়া লেখাপড়া করতে পারে না। এ কারণে আমাদের দেশে বাল্যবিবাহের প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে। সরকারের প্রতি আকুল আবেদন, মহিলা শিক্ষিকা যখন এখানে নিয়োগ হয়েছে আসছে, এখন আমাদের মেয়েরাও যখন এখানে পড়তে পারে। শুধু শিক্ষার্থীরাই নয়, বৈষম্যের শিকার হচ্ছেন নারী শিক্ষিকাও। দাখিল কোটায় নিয়োগ থাকলেও ক্লাসে প্রবেশ করতে দেয়া হয় না বলে অভিযোগ নারী শিক্ষিকার। 6 থেকে আপনার হচ্ছে 8 পর্যন্ত এগুলো আমি নিতে পারবো, কিন্তু উপরে 9-10 আছে ওই ক্লাসগুলো আমি নিতে পারতেছি না বা ওখানে যাইতে পারতেছি না, ওখানে আমার যাওয়া নিষেধাজ্ঞা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নারী উন্নয়ন কর্মীরা। তাদের দাবি, 81 বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের নিষিদ্ধ রাখা বৈষম্যমূলক ও অমানবিক সিদ্ধান্ত। এখন বাংলাদেশে যদি এই নারীরা অবহেলিত হয়, এই মেয়ে শিশুরা ওইখানে ভর্তি হইতে না পারে, তাইলে এই বাংলাদেশ থাকার থেকে না থাকা ভালো। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং প্রশাসনের সহযোগিতায় আমাদের এই যে সমস্যা, আমি মনে করি এটা দূর করা সম্ভব। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন মাদ্রাসার সুপার। তবে গোপন ক্যামেরায় তিনি জানান, পুরনো প্রথা বজায় রাখতেই মেয়েদের ভর্তি করা হয় না। 1944 সাল থেকে এই প্রতিষ্ঠানটা বালক হিসাবে চলে আসছে। আমি পরে আসছি, আমি যেভাবে পাইছি সেভাবেই চলতে আসছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে মেয়েদের ভর্তি না নেওয়া সরকার অনুমোদিত নীতির পরিপন্থী বলে জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নারী শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারবে না, এটা কিন্তু সরকারি টোটাল বিধি বহির্ভূত একটি বিষয়। তো যাতে করে এই মাদ্রাসাটি সরকারি বিধিবিধান মেনে চলে, সে ব্যাপারে আমি অবশ্যই ভূমিকা রাখব। 1944 সালে যাত্রা শুরু করা ইচাদি নেসারিয়া দাখিল মাদ্রাসায় বর্তমানে 270 শিক্ষার্থী ও 12 জন শিক্ষক রয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্রতিষ্ঠার 19 বছরেও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য নির্মাণ হয়নি ছাত্রাবাস। বাড়তি টাকা খরচ করে ভাড়া বাসায় থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। সংশ্লিষ্টরা বলছেন, কলেজের নিজস্ব জমি না থাকায় ছাত্রাবাস নির্মাণ করা যাচ্ছে না। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 2006-07 শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির প্রায় 80% শিক্ষার্থী উত্তরাঞ্চলের, অথচ এসব শিক্ষার্থীদের থাকার জন্য নেই ছাত্রাবাস। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রাবাস না থাকায় নানা দুর্ভোগ পোহাতে হয় তাদের। ভাড়া বাসায় খরচ বাড়ায় হিমশিম অবস্থা অনেকের। নিরাপত্তাহীনতায় শিক্ষা জীবন পার করতে হচ্ছে তাদের। এখানে থাকতে আমার অনেক অসুবিধা হইতেছে, ওইখানে আমার অনেক কিছু মানিয়ে থাকতে হয়, তারপর লেখাপড়া অনেক সমস্যা হইতেছে। স্থানীয়রা এসে আধিপত্য বিস্তার করতে চায় এবং আমাদের ডিস্টার্ব করে, যার কারণে আমাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। মেসের সমস্যা, আমরা ওই ক্ষেত্রে মেস পরিবর্তন করতে চাই, কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না 1 বছরের জন্য। 1 বছর আমাদের ওইখানে থাকতেই হবে। এদিকে কর্তৃপক্ষের দাবি, ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কলেজের নিজস্ব জমি না থাকায় তা সম্ভব হয়নি। তবে জমি অধিগ্রহণের চেষ্টা চলছে। ভবনের জন্য কোনো ধরনের কোনো জমির পিছনে কোনো অর্থ ধরা নেই বা বরাদ্দও নেই, যে কারণে আমরা আসলে ওই হোস্টেলটা করতে পারতেছি না। এটা বিগত 22 সালে আমরা এটা নিয়ে জরিপ করছিলাম বা এটা নিয়ে আমরা ঢাকাতে তথ্য প্রেরণ করছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে তথ্য চেয়েছিল এই হোস্টেল এবং আমাদের জমি এবং অন্যান্য স্থাপনার জন্য। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা অবহিত করেছি। বর্তমানে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত 1200 শিক্ষার্থীর মধ্যে 900 ছাত্র ও 300 ছাত্রী রয়েছেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।
শীত মৌসুমের শুরুতেই বরগুনায় দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। বিস্তারিত জানাতে জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, শীত মৌসুমের শুরুতেই বরগুনার শিশুরা নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়ায়। আমরা বরগুনা জেনারেল হাসপাতালে এসে দেখতে পেরেছি যে এখানে 50 শয্যার শিশু ওয়ার্ডের অনুকূলে এই মুহূর্তে 124 জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের তথ্য অনুযায়ী গত 1 মাসে বরগুনা জেনারেল হাসপাতালের আন্তঃবিভাগে প্রায় 600 শিশু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন 1500-র বেশি রোগী। হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে মূলত শিশু রোগীদের যে চাপটি এই মুহূর্তে রয়েছে এটা অন্য আর কোনো বিভাগে নেই। শিশুরাই সব থেকে বেশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। অভিভাবকরা বলছেন যে প্রথমে সর্দি কাশি এবং পরে জ্বরে আক্রান্ত হচ্ছে এবং এটা হসপিটালের চিকিৎসকের দ্বারস্থ হলে সেখানে নিউমোনিয়া শনাক্ত হচ্ছে। পাশাপাশি অনেক শিশু কিন্তু ডায়রিয়াতেও আক্রান্ত হয়েছেন। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা বলেছেন যে এখানে শিশু রোগীদের ভর্তি হওয়ার পর তাদের অধিকাংশ ওষুধ, স্যালাইন এবং অন্যান্য যে উপকরণগুলো থাকে সেগুলো বাহির থেকে কিনে আনতে হচ্ছে। এই কারণে অনেকেরই চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে এবং অনেকের হিমশিম অবস্থাও। যদিও হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের মজুদ ফুরিয়ে গেছে, এই কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মজুদ পুনরায় এসব ঔষধ এবং চিকিৎসা উপকরণ কেনার জন্য তাদের প্রক্রিয়া চলমান রয়েছে। তারা আরো বলছেন যে চলতি বছর বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছিল, এই কারণে মূলত দ্রুত তাদের মজুদ ফুরিয়ে যাওয়ার অন্যতম একটি কারণ। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা মূলত এই শীত মৌসুমে বরগুনায় যেসব শিশুরা রয়েছেন তাদের প্রতি বাড়তি যত্নের তাগিদ দিয়েছেন। তারা বলছেন যে যাতে শিশুদের ঠান্ডা কোনোভাবে না লাগে এবং বাসি পচা খাবার যেন না খাওয়ানো হয় এবং প্রতিদিন যাতে গোসল করানো হয় গরম পানি দিয়ে, সেই বিষয়ে তারা তাগিদ দিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। ভোজ্য তেলের দাম লিটারে 16 টাকা পর্যন্ত বাড়ালো বাণিজ্য মন্ত্রণালয়। আজ থেকে কার্যকর হবে নতুন দাম। রোববার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন মূল্য তালিকা অনুযায়ী বোতলজাত সয়াবিন লিটারে 6 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 195 টাকা, আর খোলায় 7 টাকা বাড়িয়ে করা হয়েছে 176 টাকা। 5 লিটারের বোতল 33 টাকা বাড়িয়ে করা হয়েছে 955 টাকা। এদিকে খোলা পাম তেলের দাম লিটারে 16 টাকা বাড়িয়ে করা হয়েছে 166 টাকা। বরিশাল অঞ্চলে আমন ধানের রেকর্ড ফলন হয়েছে, এতে খুশি প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। তবে বাজারে ধানের কাঙ্ক্ষিত দাম নিয়ে কিছুটা শঙ্কিত তারা। যদিও কৃষি বিভাগ বলছে দাম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সুজয় দাসের ছবিতে বিস্তারিত মেহেদি হাসান বাপ্পি রিপোর্টে। অগ্রায়ণের বাতাসে দুলছে সোনালী ধানের শীষ। বাম্পার ফলনে ফুটেছে কৃষকের মুখে হাসি। বরিশালে শুরু হয়েছে রোপা আমন ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর আমনের ফলন হয়েছে ভালো। তবে ঘাম ঝরিয়ে মাঠ ভরা ধান তুললেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক। এবারের যে আবহাওয়ার যে তারতম্য এইটাও খুব ভালো ছিল, এই জন্য ফসলও ভালো হয়েছে। ন্যায্য মূল্য ধানের না পাই তাহলে আমাদের লস হবে। আমনের ধান আমরা যেভাবে করছি 1350-1400 টাকা হলে আমাকে খরচার টাকাটা হইবে। সারের দামটা একটু বৃদ্ধি, এখন দামটা পামু কিনা এইটা লইয়া একটা সংকটে আছে। সরকারের কাছে দাবি যে আমাদের বাজারটা যেন ভালো থাকে। যদিও স্থানীয় কৃষি বিভাগ বলছে বিগত বছরের চেয়ে এবার 10% বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। দাম নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। আশা করতেছি আমরা গেলবারের তুলনায় অনেক ধানের ফলন বেশি পাবো। সেই হিসাবে আমার এই 320 হেক্টর জমিতে 1760 মেট্রিক টন ধান পাওয়ার সম্ভাবনা আছে। এতে ধান কর্তনে কৃষক অনেক খুশি। সরকার ইতিমধ্যে দাম ঘোষণা করেছে, তাতে আমরা আশা করছি যে সরকারের ঘোষিত মূল্য বাজারে একটা প্রভাব ফেলবে এবং কৃষক নিশ্চয়ই ন্যায্য মূল্য পাবে।
কৃষি অফিসের দেয়া তথ্য মতে গত অর্থবছর বরিশালে 6,95,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে, তা এবার পৌঁছেছে 7 লাখ হেক্টর জমিতে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেটের জাফলংয়ের খাসিয়াপল্লীতে গড়ে উঠছে কমিউনিটি বেসড ট্যুরিজম, যেখানে পারিবারিক পরিবেশে থেকেই প্রকৃতি ও জাতিগত নানা সংস্কৃতি উপভোগ করতে পারবেন পর্যটকরা। এর মাধ্যমে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানও। উদ্যোক্তারা বলছেন, যোগাযোগ সহ অন্যান্য সুবিধা নিশ্চিতে এগিয়ে আসতে হবে সরকারকে। কমিউনিটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে ট্যুরিজম বোর্ড। জাফলংয়ের খাসিয়াপল্লী ঘুরে এসে প্রথম পর্বের বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। সিলেটের খাসিয়াপল্লী, ভারতের মেঘালয় ও বাংলাদেশের জাফলংয়ের আন্তঃসীমায় এই জনগোষ্ঠীর বসবাস। রয়েছে ভিন্ন সংস্কৃতির মনোমুগ্ধকর আবহ। মূলত দেশের সিলেট অঞ্চল নদী, পাহাড়, ঝর্ণা আর পাথরের মেলবন্ধন, যা পুলকিত করে পর্যটকদের। তবে দীর্ঘদিনের সাধারণ পর্যটনের ধারণাকে ঠিক রেখেই এবার জনপদকে কেন্দ্র করে টেকসই পর্যটন গড়ে তুলতে চায় সরকার। এজন্য খাসিয়াপল্লীকে গড়ে তোলা হচ্ছে সে আদলে, যেখানে পল্লীর পরিবেশ, জনগোষ্ঠীর সামাজিক নিজস্বতা ও সংস্কৃতি ঠিক রেখে তাদের সঙ্গে থেকে প্রকৃতিকে দেখবেন, জানবেন পর্যটকরা, যাকে বলা হচ্ছে কমিউনিটি বেসড ট্যুরিজম বা সিবিটি। এর মধ্যে এই পল্লীর বেশ কয়েকটি বাড়িতে থাকতে পারছেন অতিথিরা। তাদের সহযোগিতায় ট্যুর গাইড হিসেবে কর্মসংস্থান হচ্ছে অনেকের। খাসিয়াদের পরিবারের সাথে যে এক্সপেরিয়েন্স, এটা হচ্ছে পর্যটকরা কিভাবে নেবে সেটাকে কেন্দ্র করেই হচ্ছে আমরা মূলত হোমস্টে ব্যবস্থা করেছি। আসলে আমরা ওদেরকে রিসিভ করে একটা শিডিউল আছে, শিডিউল অনুযায়ী ওদেরকে পুরো এরিয়াটা ঘুরিয়ে কমিউনিটি ভিত্তিক ট্যুরিজম পর্যটকদের কাছে জনপ্রিয় করতে সহায়তা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO। তবে পল্লীর অবকাঠামো, সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারকে আহ্বান জানান খাসিয়া প্রধান। এক বছরে যে এই পরিবেশ ট্যুরিজমের কারণে কিন্তু আমাদের এখানে অনেক মানুষের, বিশেষ করে যুবক যারা ড্রপ আউট, যারা ছাত্রছাত্রী রয়েছে, তারা একটা জীবন জীবিকার একটা পথ আমরা দেখতে পাচ্ছি আর কি। বিটিবিকেও বলেছি আর ILOকেও বলেছি যে আমাদের এখানে এটা আরও অনেক আগ্রহী আছে, তাদেরকে সাপোর্ট কীভাবে আপনারা করবেন, আপনারা চেষ্টা করেন। কিন্তু তারা তো নিজে থেকে তো সাপোর্ট করতে পারবে না, আর্থিকের ব্যাপার আছে, হ্যাঁ, তারপরে ট্রেনিংয়ের ব্যাপার আছে। এবং ILO, বিটিবি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যদি ব্যবস্থা সহায়তা না করে তাহলে এরা তো এগিয়ে আসতে পারবে না। স্থানীয় বাড়ি নির্ভর পর্যটনে সংশ্লিষ্ট এলাকা ও পর্যটকদের নিরাপত্তা সহ সার্বিক উন্নয়নের সেতু হিসেবে কাজ করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আমরা চেষ্টা করতেছি যে কমিউনিটির যে পিপল আছে তাদেরকে উৎসাহিত করা, যে ট্যুরিস্টরা আসলে তাদের অন্তর্ভুক্তি উন্নয়ন হবে বা আর্থিক লাভবান হবে, ওনাদেরকে উৎসাহিত করতেছি। আর যারা ট্যুরিস্ট আছে তাদেরকেও আমরা উৎসাহিত করি যে কমিউনিটি পিপলদের মধ্যে তারা যাতে আসলে তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। খাসিয়াপঞ্জিতে অবস্থান করে বিশাল সমতলে চা বাগান, পিনাইন নদী ও বৈচিত্র্যময় সংস্কৃতি উপভোগ করতে পারবেন পর্যটকরা। খাসিয়া জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তন, সন্তানদের লেখাপড়া সহ সার্বিক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের গতি বেড়েছে। আগামীতে কমিউনিটি বেসড ট্যুরিজমের মাধ্যমে দেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে চায় এই জনপদ। খাসিয়াপঞ্জি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, জাফলং, সিলেট। দেখছেন সকালের সময়। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। 33 পৃষ্ঠার এই নথির বেশিরভাগ রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে মস্কো। নিরাপত্তা কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে নথির সমালোচনা করেছে EU। আবারও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার দেশটির অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং ড্রোন প্রস্তুতকারক কেন্দ্রসহ একাধিক স্থানে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা চালায় মস্কো। এতে হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুচেরভকা এবং ডোনেস্কের রোভনয়ে বসতি দখলের দাবি করে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে 33 পৃষ্ঠার এই নথির অনেক দিকই রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় সময় রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিরাপত্তা কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। পাশাপাশি মস্কো নথিটি আরও বিশ্লেষণ করে চূড়ান্ত মন্তব্য জানাবে বলেও জানান তিনি।
বিদেশি প্রভাব মোকাবেলা, অভিবাসন বন্ধ করা এবং ইউরোপীয় ইউনিয়নের কথিত সেন্সরশিপ নীতির বিরোধিতা এসব বিষয়কে নতুন কৌশলে অগ্রাধিকার দেয়া হয়েছে। নথিতে আরও বলা হয়, কয়েকটি ইউরোপীয় দেশের অর্থনীতি ও সেনাবাহিনী ভবিষ্যতে পর্যাপ্ত শক্তিশালী থাকবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া ইউরোপের কিছু দেশে জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর প্রভাব বৃদ্ধির প্রশংসা করা হয়েছে। কৌশলপত্রে রাশিয়াকে ঘিরে তুলনামূলক নরম ভাষা ব্যবহার করা হয়েছে বলে উদ্বেগ জানায় ইউরোপীয় ইউনিয়ন। তাদের আশঙ্কা, এতে ইউক্রেন যুদ্ধের প্রশ্নে মস্কোর ওপর পশ্চিমাদের চাপ দুর্বল হয়ে যেতে পারে। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যাহত করতে ইইউ ভূমিকা রাখছে। পাশাপাশি বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইউরোপের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে। নিরাপত্তা কৌশল নিয়ে প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা বা সমাজ ব্যবস্থা কেমন হবে এসব বিষয় কৌশলগত নথিতে থাকা উচিত কিনা, বিশেষত জার্মানির ক্ষেত্রে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র, যুক্তরাষ্ট্রের শত্রু এবং পোল্যান্ডের শত্রু একই বলে উল্লেখ করেন টাস্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলেন, এই নথি দেশের বৈদেশিক সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। এদিকে রোববার কাতারের দোহায় এক সম্মেলনে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন, কিয়েভকে সহায়তা করা থেকে সরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ট্রাম্প জুনিয়র বলেন, ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত ধনীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৭ জন। অক্টোবর থেকে হামলায় কমপক্ষে ৩৭৩ জন মারা গেছেন এবং ৯৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ বলছে, যত দ্রুত শান্তি সম্মেলন হবে তত দ্রুত গাজার মানুষদের সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এদিকে ২ বছরের বিরতির পর ক্রিসমাস ট্রি আলোকিত করেছে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেমে। গাজায় থামছেই না ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা। দখলকৃত পূর্ব জেরুজালেমের উত্তর পূর্ব মুখামাস শহরের কাছে ফিলিস্তিনিদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরের প্রধান সড়কে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষ তৎপর। জেরুজালেমের প্রশাসন জানায়, এমন হামলার ঘটনা বেড়েছে, যা ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এদিকে ইসরায়েল গাজা থেকে ৫ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছেন। তাদের গাজায় কেন্দ্রীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিরতির মধ্যেও নিরাপত্তার অবনতি এবং অব্যাহত মামলা এখনও উদ্বেগের কারণ। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান আলেকজান্ডার ডিক্রু বলেছেন, গাজা পুনর্গঠন ও সহায়তার ক্ষেত্রে চিকিৎসা সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সংক্রমণ রোগ প্রতিরোধে দ্রুত চিকিৎসা সহায়তা জরুরি। এছাড়াও ধ্বংসস্তূপ সরানো জরুরি, নইলে পুনর্গঠন সম্ভব হবে না। ডিক্রু আরও বলেন, তহবিল বিভিন্ন উৎস থেকে আসতে পারে। যত দ্রুত শান্তি সম্মেলন হবে তত দ্রুত গাজার মানুষদের সহায়তা পৌঁছানো সম্ভব হবে। এদিকে ২ বছরের বিরতির পর ফিলিস্তিনিদের পশ্চিম তীরের শহর বেথলেহেমের ক্রিসমাস ট্রি আলোকিত করা হয়েছে। গাজা ইসরায়েলি গণহত্যা এবং দখলকৃত পশ্চিম তীরে হামলায় ফিলিস্তিনিরা আগের বছরগুলোতে বড়দিন উদযাপন করতে পারেননি। বেথলেহেমের বাসিন্দাদের আশা, ক্রিসমাস ঘিরে শহরে পর্যটক ফিরিয়ে আনার মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে। শিউলি রোজা, সময় সংবাদ। সিরিয়ার কামিশলি ও দামেস্কে পুরানো নির্যাতন কেন্দ্রগুলোকে রূপান্তর করা হচ্ছে ক্যাফে ও সাংস্কৃতিক কেন্দ্রে। যেখানে একসময় ভয়, জেরা আর নিখোঁজ হওয়ার আতঙ্ক ছিল, সেই কক্ষেই এখন কফির সুবাস, থিয়েটারের ক্লাস আর তরুণদের পদচারণায় মুখর। আসাদের পতনের পর বদলে যাওয়া এসব স্থাপনা যুদ্ধ বিধ্বস্ত সমাজে নতুন বার্তা দিচ্ছে। যুদ্ধ পরবর্তী সিরিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বাশার আল আসাদের আমলের নির্যাতনের চিত্র। কোথাও ক্ষতিগ্রস্ত ভবন, আবার কোথাও নির্যাতন কেন্দ্র। সব মনে করিয়ে দেয় বিভীষিকাময় বছরগুলোর কথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে পুরনো ক্ষত সারিয়ে নতুন স্মৃতি তৈরির উদ্যোগ নিয়েছে কামিশলি ও দামেস্কের একদল তরুণ। নির্যাতন কেন্দ্রগুলোকে নতুন নকশায় সাজিয়ে সেগুলোকে রূপান্তর করা হচ্ছে ক্যাফে ও সাংস্কৃতিক কেন্দ্রে।
যে কক্ষগুলো একসময় আতঙ্কের প্রতীক ছিল, আজ সেখানেই কফি খেতে খেতে অভিনয়ের ক্লাস নেন স্থানীয়রা। বন্ধুদের সঙ্গে জড়ো হয়ে আড্ডায় মাতেন। রাজধানী দামেস্কে পুরানো এক পুলিশ স্টেশনেও একইভাবে ক্যাফেতে রূপান্তর করা হয়েছে। সেলের দরজাগুলো রেখে দেয়া হয়েছে যেন অতীতের স্মৃতি চোখে পড়ে। এই নির্জন জানালাবিহীন অন্ধকার কামরাগুলোতে মানুষকে একা বন্দি করে রাখা হতো, খাবারও দেয়া হতো না। এখানে দিনরাত নির্যাতনের মুখোমুখি হয়েছে অসংখ্য মানুষ। গত বছরের ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে আসে আসাদ সরকারের বন্দি শিবিরগুলোর নির্মমতার চিত্র। নাগরিকরা বেরিয়ে আসেন ভয়াবহ সেই নির্যাতন কেন্দ্রগুলো থেকে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ২০১১ সালে গৃহযুদ্ধের সময় থেকেই মানুষদের আটকে রাখা হতো, যাদের অনেকেই আর কখনো পরিবারের কাছে ফিরে যেতে পারেননি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। গত এক সপ্তাহে কমপক্ষে ৯৪০ জন নিহত এবং ২৭৬ জন নিখোঁজ হয়েছেন। গ্রিসেও বন্যা আর ভারী বৃষ্টিতে প্লাবিত বহু গ্রাম। এদিকে যুক্তরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চল ও লন্ডনে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতোয়ার তাণ্ডবের পর উদ্ধার ও পুনর্গঠনের কাজ চলছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার আচে তামিয়াং এলাকার মানুষ। বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ, আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে সেবা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম অবস্থা। সেতু ভেঙে যাওয়ায় জরুরি চিকিৎসা সামগ্রীও পৌঁছানো প্রায় অসম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৩টি প্রদেশের ৩১টি হাসপাতাল ও ১৫৬টি ছোট স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রিসেও ভয়াবহ বন্যা আর ভারী বৃষ্টিতে এনিপিয়াস নদীর পানি উপচে প্লাবিত আনুখড়ি গ্রাম। ডুবে আছে ঘরবাড়ি, সড়ক ও গাড়ি। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে জরুরি বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন। গত কয়েক বছর ধরে এই এলাকায় বারবার বন্যায় ডুবলেও ভেঙে যাওয়া সেতুসহ নদীর কোনো অবকাঠামোই মেরামত করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব অঞ্চলে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে হঠাৎ বন্যার আশঙ্কা। সারি থেকে সাসেক্স এমনকি ক্যান্টনের উপকূল পর্যন্ত বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব অঞ্চল ও লন্ডনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। সোমবার রাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদ জানান, ডিসেম্বর জুড়েই নিম্নচাপের দাপট থাকতে পারে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতোর তাণ্ডবের পর উদ্ধার ও পুনর্গঠনের কাজ চলছে। বদুল্লায় ভূমিধসে বিচ্ছিন্ন একটি গ্রামে শনিবার বিমান বাহিনীর হেলিকপ্টার জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। শিউলি রোজা, সময় সংবাদ। ভারতের মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। কালোয়ান তালুকার সাপল শৃঙ্গগড় ঘাটে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট নিচে পড়ে যায়। গাড়িটিতে ৭ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রত্যেকের পরিবারকে দেয়া হবে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা। ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পরই গীতা পাঠের আসর বসল কলকাতায়। একটি ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতারা অংশ নেন। তবে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠান এড়িয়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে স্পষ্ট হচ্ছে ধর্মীয় মেরুকরণ। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের প্রস্তুতি নিয়ে উত্তেজনার মধ্যেই ৫ লাখ কণ্ঠে গীতা পাঠের আসরের ডাক দেওয়া হয় কলকাতায়। সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে গীতা পাঠের মধ্য দিয়ে ধর্মীয় রীতি প্রচার করা হয়। আয়োজকরা অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেও তিনি এড়িয়ে গেছেন। তবে বিজেপির শীর্ষ নেতারা আয়োজনে অংশ নিয়ে গীতা পাঠ করেন। আয়োজকদের দাবি অনুষ্ঠানটি ছিল অরাজনৈতিক, যদিও রাজনৈতিক বার্তা দেন বিজেপি নেতারা। আর ধর্মের সঙ্গে রাজনীতি জড়িয়ে ফেলাকে নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে দেখছেন কংগ্রেস নেতারা। আমরা রাজনীতি করি, তাই আমরা ভোট চাইতে পারি।
এবার সাধু যদি মনে করে আমি গীতা পাঠও করবো, আমি ভোটও নিবো, তাহলে আমাদের বাজার বলে কিছু থাকবে না। এবার আমরাই বা কোথায় যাব? পশ্চিমবঙ্গে তার রাজনীতিবিদ থাকবে না, তাহলে রাজনীতি করার লোক পাওয়া যাবে না। এদিকে মুর্শিদাবাদে বিজেপির পক্ষ থেকে মন্দির তৈরির উদ্যোগের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সমালোচকরা বলছেন, নির্বাচনের আগে প্রধান দুই রাজনৈতিক শিবির মন্দির মসজিদ ইস্যুকে হাতিয়ার করে ভোট বাক্স ভরাতে মাঠে নেমে পড়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। গ্রিসে নৌকাডুবির ঘটনায় অন্তত 17 অভিবাসন প্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও 2 জনকে জীবিত উদ্ধার করা হয়। স্থানীয় সময় শনিবার দেশটির ক্রিট দ্বীপের দক্ষিণ পশ্চিমে প্রায় 48 কিলোমিটার দূরে এ নৌ দুর্ঘটনা ঘটে। গ্রিস কর্তৃপক্ষ বলছে, তুর্কি মালবাহী জাহাজ দুর্ঘটনার বিষয়ে জানার পর হতাহতদের উদ্ধারে নৌকা ও হেলিকপ্টার পাঠানো হয়। উদ্ধার হওয়া 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন আহতরা। এমনকি তাদের খাবার ও পানীয় শেষ হয়ে যায়। দেখছেন সকালের সময়। খেলার খবর। কোন ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেয়নি, একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই ক্রিকেটকে বিদায় জানাতে চাই। দেশের বাইরে দেয়া এক পডকাস্টে প্রথমবারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে এমন স্পষ্ট কথা বললেন সাকিব আল হাসান। বর্তমান সময়টা বাইরে কাটালেও অবশ্যই দেশে ফিরে আসবেন বলে ইচ্ছে প্রকাশ করেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশের ক্রিকেটে যা দিয়েছেন তাতে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা হবে বর্ণিল তা বলার অপেক্ষা রাখে না। তবে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে যাওয়া এবং পরবর্তীতে সৃষ্ট প্রেক্ষাপটে তার সবকিছুই এখন এলোমেলো, যদিও এখনও সুন্দর সমাপ্তির প্রত্যাশাতেই আছেন সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শেষ ম্যাচ জাতীয় দলের জার্সিতে সাকিব খেলেছিলেন গেল বিশ্বকাপে। যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে মাঠে নামার আগে সাকিব দিয়েছিলেন অবসরের ইঙ্গিত। তবে এবার আর কোনো ইশারা ইঙ্গিত নয়, সোজা ব্যাটেই নিজের অবসর ভাবনা জানালেন সাকিব আল হাসান। আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটে এবং অবসর নেয়া। এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই 3 ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। বিগত দিনে সাকিবের দেশে ফেরা নিয়ে বহু কথাই হয়েছে। বল নিজেদের কোর্টে থাকলেও বারবারই তা অন্যের কোর্টে পাস করেছে বিসিবি। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতায় এমন পরিস্থিতি তৈরি করেছে বলেই বিশ্বাস করেন অনেকে। যদিও সাকিবের বিশ্বাসটা ভিন্ন, যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন আবারও দেশে ফেরার বিষয়ে বদ্ধপরিকর মিস্টার 75। নিউ ইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই, অনেক বাংলাদেশির সাথে, সেটা চাইলেও পারি। আবার একা থাকতে চাইলে সেটাও পারি। তবে আমি অবশ্যই দেশে ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে, আমি বাংলাদেশে ফিরে যাব। গেল বছর কানপুর টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। ওয়ানডেতে তার শেষ ম্যাচটাও ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এস এম ইকবাল, সময় সংবাদ। 2026-এর মার্চে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাঠে গড়াতে পারে নারী বিপিএল। সে লক্ষ্যে কাজ করছে উইমেন্স উইং। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন চেয়ারম্যান রুবাবা দৌলা। শুধু বিপিএল করা নয়, নারী ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন এই পরিচালক। যৌন হয়রানি ইস্যুতে নারী ক্রিকেটে অস্থিরতা। এখনো চলছে নানা নেতিবাচক আলোচনা। সংকট সমাধানে রাজ্জাকের পরিবর্তে চেয়ারম্যানের দায়িত্ব ওঠে নারী পরিচালক রুবাবা দৌলার কাঁধে। নারীদের ক্রিকেট পরিবেশ নিরাপদ করার চ্যালেঞ্জ তার সামনে। নতুন দায়িত্ব নিয়ে এদিন প্রথমবারের মতো জ্যোতি পিঙ্কিদের সঙ্গে সাক্ষাৎ করেন রুবাবা। প্রতিশ্রুতি দেন পারফরমেন্স উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়ার। বাড়ানো হবে আন্তর্জাতিক সিরিজ ও সুযোগ সুবিধাও। এটাতে সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি সেটা হলো যে আমরা আমাদের বিসিবি বোর্ড থেকে এবং উইমেন্স উইংয়ের যে কমিটি আছে তার পক্ষতে আমরা সবসময় চেষ্টা করব, আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। বেশ কিছু জিনিস আমি লিস্ট আউটও করেছি যে আমরা তাদের যাতে বেটার একটা প্রশিক্ষণের ফ্যাসিলিটি আমরা করতে পারি। আরও কিছু এক্সপিরিয়েন্স আমাদের নিজেদের মধ্যে আনতে হবে যাতে করে আমরা আরও অনেক ম্যাচেস খেলতে পারি, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে যেতে পারি। সো সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারটা হবে, সামনে বিসিএল আছে।
নারী ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের যাওয়াটা অনেক দিনের। গেল বছরই ছেলেদের বিপিএল শেষে মাঠে গড়ানোর কথা ছিল নারী বিপিএল। এবারও চলছে আলোচনা। সে লক্ষ্যে কাজ শুরু করেছে নারী উইং ডিপার্টমেন্ট, জানিয়েছে সম্ভাব্য সময়ও। আমরা খুব সুন্দর করে উইমেন্স বিপিএলটা করতে চাচ্ছি এবং সেটা আমি অলরেডি বলেছি। আপনার সামনে সব আপনাদেরকে জানানো হবে যখন আমরা এগুলো সব প্ল্যান করে এক্সিকিউশনে যাব। আমরা যে উইন্ডো একটা আছে হলো ফেব্রুয়ারি মার্চ, তখন ঈদ আছে মার্চে, ফেব্রুয়ারিতে রোজা আছে, তো মার্চের শেষের দিকে একটা টাইম আছে আমাদের। এদিকে নানা অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল এর দ্বাদশ আসর। রুবাবার বিশ্বাস এবারের টুর্নামেন্ট দেখবে ভিন্ন কিছু, উঠে আসবে নতুন নতুন প্রতিভা। আমার ইনপুট হলো যে আমরা চাই যাতে এই গেমটার আরো বেশি প্রচার হয় এবং অ্যাওয়ারনেস হয় এবং আমাদের যে এত মানে গুড কোয়ালিটি প্লেয়ার্স আছে তাদেরও তো পরিচিত আসলে হয়। এবারও দেখলেন 12 বছর পর অকশন হলো। আশা রাখি যে আপনারা দেখতে পারবেন যেখানে আমরা উন্নতির দিকে যাচ্ছি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। রক্ষণাবেক্ষণ আর সংস্কারের অভাবে দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। মাঠ, গ্যালারি, ড্রেনেজ, ড্রেসিং রুম সবকিছুরই বেহাল দশা। গেল মৌসুমে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হলেও এবার কোনো দলই এই মাঠকে হোম গ্রাউন্ড করতে আগ্রহ দেখায়নি। ক্রীড়া সংস্থা বলছে সংস্কারের জন্য 2 দফা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করলেও কোনো সাড়া মেলেনি। ওবায়দুল হকের রিপোর্ট। চলতি বছরের 22 এপ্রিল ফেডারেশন কাপ ফাইনাল আচমকা ঝড়ে পুরো দেশের সামনে উন্মোচিত হয় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের করুণ দশা। ম্যাচের মাত্র 15 মিনিট বাকি থাকতে নামে প্রবল বৃষ্টি, আর তাতে মুহূর্তেই ডুবে যায় মাঠ। ড্রেনের পানি গড়িয়ে আসে মাঠে, বন্ধ হয়ে যায় খেলা। ঝড়ে অস্থায়ী প্রেস বক্স ভেঙে পড়ায় বিপাকে পড়েন গণমাধ্যম কর্মীরাও। বাকি 15 মিনিটের খেলা আয়োজন করতে আয়োজকদের অপেক্ষা করতে হয় পুরো 1 সপ্তাহ। একসময় বড় টুর্নামেন্টে মুখর থাকা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা গেল চলছে আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা। স্টেডিয়ামের বর্তমান অবস্থাও বেশ নাজুক। মাঠের ঘাস অসমান, আউটফিল্ডে ঝোপঝাড়, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় বর্ষায় পানি জমে থাকে, আর বর্ষা শেষে এখন মাঠে পানির সংকট। ড্রেসিং রুম, বেসিন, টয়লেট সব জায়গায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যবহার অনুপযোগী। গ্যালারিতে জমেছে শ্যাওলার স্তর, গবাদি পশুর অবাধ বিচরণ। ড্রেসিং রুম অনেক নোংরা হয়ে আছে, কলার কুচা পড়ে আছে, তারপরে বেসিন হচ্ছে খুবই বাজে অবস্থা, তারপরে টয়লেটের অবস্থা খুবই বাজে। এখানে আসলে প্লেয়াররা যে টয়লেট করবে এটার কোনো পরিবেশই নাই। ঝাউবনের মতো ঘাস উপরে উঠছে, মাঠের পরিবেশটা আসলে দিনের আলোর মতো পরিষ্কার, যেটা জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ জেলার যে মানের হওয়ার কথা ছিল সেই মানটা নাই। আউটফিল্ডের অবস্থা খুবই খারাপ, ড্রেনেজ অবস্থা এতই খারাপ যেন আমাদের ড্রেনের পানিগুলি মাঠের ভিতরে চলে আসে। একাডেমির বাচ্চাদের খেলার সুবিধার্থে আমরা নিজেরা কিছু কষ্ট করে ওই কিছু একটা তৈরি করে নিয়েছি আর কি, ছোট করে। স্থানীয়দের দাবি যে বাচ্চারা যায় যেন আউটফিল্ডে খেলাধুলা করতে পারে, সুন্দর একটা পরিবেশ থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, মানুষ দেখলে যেন বুঝে যে না এটা ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম। নিয়মিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হলেও চলতি মৌসুমে কোনো দলই মাঠ নিতে আগ্রহ দেখায়নি। জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীলরা বলছেন, ফেডারেশন কাপ ফাইনালের দুরবস্থার পর সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে 2 বার মন্ত্রণালয়ে চিঠি দিলেও মেলেনি সাড়া। আমরা 2 বার চিঠি পাঠিয়েছি মন্ত্রণালয়ে যেন এগুলো সংস্কার করার জন্য, একটা ভালো একটা প্রেস বক্স তৈরি করার জন্য। কারণ আপনারা জানেন যে এই মাঠটার সুনাম কিন্তু সারা বাংলাদেশে আছে। বিভাগীয় শহর হিসেবে কিন্তু অনেক খেলা কিন্তু আমাদের এই মাঠে হয়। খেলোয়াড়দের জন্য আমরা কোনো আবাসনের ব্যবস্থা করতে পারি না। তো একই সাথে যদি প্রেস বক্স বা সাথে যদি আবাসনের জন্য প্লেয়ারদের ডরমিটরি টাইপের কিছু করা হয়, সেটাও আমাদের চাওয়া ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সেরকম পজিটিভ কোনো সংবাদ এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে পাইনি। 1961 সালে স্থাপিত হয় ময়মনসিংহ জেলা স্টেডিয়াম। সংস্কারের পর 2016 সালের 6 আগস্ট মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। এরপর থেকে হোম ভেন্যু হিসেবে খেলেছে আরামবাগ ক্রীড়া সংঘ, সাইব স্পোর্টিং ক্লাব, চিটাগং আবাহনী, পুলিশ ফুটবল ক্লাব। সঠিক রক্ষণাবেক্ষণের অভাব ও সংস্কারের উদ্যোগ না থাকায় দিন দিন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে ব্রহ্মপুত্র পাড়ের এই স্টেডিয়ামটি। সংশ্লিষ্টরা বলছেন, দেশের ফুটবলের সমৃদ্ধি ও খেলোয়াড়দের স্বার্থে প্রয়োজন স্টেডিয়ামের দ্রুত পুনর্গঠন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। এভার কেয়ারে সরাসরি তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জোবাইদা। নতুন বইয়ের অপেক্ষায় শিক্ষার্থীরা। প্রাথমিকের বই ছাপানো শেষ হলেও শুরু হয়নি মাধ্যমিকের। সময় মতো না পেলে শিখন ঘাটতির শঙ্কা, জানুয়ারিতেই দেয়ার আশা।
এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।